না অবভিয়াসলি বাবারা মারা তো অবভিয়াসলি ইনপুট করবে যে ঠিক আছে তুমি এটা করো। আমার বাবা আজও প্রপারলি জানে না যে আমি ইউটিউব করি। আর মানে কি বলছে দেখেন না বেটা দেখে না বেটা দেখে আর ইভেন আমার বাবা মাদের আমার বাবা মা হ্যাঁ ঠিক আছে মানে আমার মা বেসিক্যালি হ্যাঁ করছো বাট পড়াশোনা ছাড়বো না এই দিকটা ছাড়লো এটা তো এখনো প্রপারলি সেই জিনিসটা হয়নি। বাট আমি স্টিল বলবো যে ইউটিউবে যদি আসতে চাও তাহলে অবভিয়াসলি সেই জিনিসটার উপর আগে তোমাকে ধৈর্য রাখতে হবে। ওয়েলকাম টু আওয়ার শো টক উইথ ঋতু পডকাস্ট। আজকে আমাদের সঙ্গে যে আছে মানে তারা আমাদের এখানকার লোকাল না এবং আমার খুব ফেভারিট অনেস্ট কাকিমা। ওকে আচ্ছা, ওয়েলকাম আগরতলা। আচ্ছা, তোমাদের চ্যানেলের নাম অনেস্ট কাকিমা কেন? তো ব্যাপারটা শুরু হয়েছিল একটা র্যান্ডম ভিডিও দিয়ে। মানে আমরা তখন আই থিঙ্ক মে জুনের নাগাতে আমরা ইনস্টাগ্রামে একটা ভিডিও কি করবো বাড়িতে বসে, তখন আমরা মাথায় একটা কন্টেন্ট এসেছিল যে একটা কাকিমারা বিয়ে বাড়িতে গিয়ে যেটা করে আচ্ছা যে নিন্দাটা করে খাবার টাবার খেয়ে যে নিন্দাটা করে সেটা আমরা দেখিয়ে দিয়েছিলাম একটা ভিডিওতে। ওটা ভিডিওটা পোস্ট করে তারপর ওটা দেখি 1 লাখ 2 লাখ 3 লাখ হয়ে 1 মিলিয়ন পেরিয়ে গেল ভিউজ। তারপর ভাবলাম যে এটার পার্ট 2 আনা যাক। তো পার্ট 2 আনলাম, 3 আনলাম শুধু ইনস্টাগ্রামে। তারপর মানুষেরা এত পছন্দ করতে লাগলো, মানুষেরা কমেন্টসেই বলছে যে এর পার্ট আরো পার্ট। তাহলে যে পার্ট আনার থেকে বেটার যে এটাকে নিয়েই গোটা একটা পেজ চ্যানেল খুলে নিয়ে এটাকে নিয়ে কন্টেন্ট বানানো যাক। তো সেরকম ভাবে এগোতে এগোতে তখন কি মাথায় রাখবো, কাকিমা রিলেটেড ভিডিও ছাড়া কথাই ছিল, তখন অত এক্সপিরিয়েন্স বা অত এক্সপ্লোর করতাম না আমরা। তো দেন আমরা ভাবলাম যে কি করবো। তো কাকিমারা যে কতটা অনেস্ট আমরা সবাই জানি, মানে মুখের ওপর সবকিছু বলে দেয়, একটু সার্কাস্টিক ওয়েতে আমরা একটু অনেস্ট কাকিমা টাইপের নাম। কিন্তু কাকিমারা তো এডিটেড তো হয়, হ্যাঁ সেটা তো হয় পাড়ার কাকিমা। হ্যাঁ, তো তাদেরকে একটু আমরা একটু মজা করে মজার ছল একটু অনেস্ট বলেছি, বাট তারা ডেফিনেটলি কতটা অনেস্ট হয় সবাই জানি। ওকে, যখন তুমি কন্টেন্ট ক্রিয়েট করো তখন কি তোমরা দুজনে স্ক্রিপ্ট রেডি করো বা এরকম কোনো প্রিপারেশন থাকে? খুব যে একেবারে প্রিপারেশনস নেই বা স্ক্রিপ্ট মানে খুব একেবারে স্ক্রিপ্ট মুখস্থ করি আগের দিন এরকমটা না। আমাদের মানে আমরা জাস্ট টপিকটা ডিসকাস করি যে আমার যদি কোনো কন্টেন্ট মাথায় আসে সেই কন্টেন্ট আমি ওকে ফোন করে বলবো যে এরকম একটা কন্টেন্ট মাথায় এসছে, দেন ও বলবে আচ্ছা ঠিক আছে যেটা নিয়ে করা যেতে পারে। দেন ও যখন শ্যুটের দিন আসবে সেই দিনকে আমরা ডিসাইড করি যে আচ্ছা কী কী সেগমেন্ট আনবো, সেই সেগমেন্ট অনুযায়ী আমরা অন দ্য স্পট ক্যামেরা রোল হয় মাত্র আমরা ডায়লগ বলা শুরু করে দিই। কোনো একটা এলিমেন্টস ঢুকিয়ে আমরা অন দ্য স্পটই ডায়লগ বলে দিই, খুব একটা লিখি না, শুধু সেগমেন্টগুলো লিখতে হয় যে কোথায় কী করতে। ওকে ওকে আচ্ছা, ইউটিউবার হওয়াটা কি টার্গেট ছিল, মানে ইউটিউবারই হবে? একদমই না। আমাদের রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো আর জাস্ট 2 দিন আগেই। তো আমাদের এখনো কোনো সেরকম কোনো প্ল্যানিং নেই যে পড়াশোনা। আমরা যখন শুরু করেছিলাম আমরা এত কিছু ভেবে করিনি। অ্যাকচুয়ালি আমরা তখন আমরা ডান্স শিখি, তো সেই ডান্স ভিডিও দিয়েই শুরু করেছিলাম, কিন্তু কখনো ভাবিনি এক বড় ইউটিউবার হব। অনেক ডান্স ভিডিও ছাড়ার পর সেই পেজ বন্ধ হয়ে যায়, তারপর আবার নতুন করে কাকিমা কন্টেন্ট অ্যান্ড অল অনেক কিছু হয়। বাট আমরা এখনো মানে উই আর নট শিওর কি আমরা এখনো এই প্রফেশনটাকে আদৌ বেছে নেবো কিনা। মানে আমরা এখনো স্টিল পড়াশোনার মধ্যে দিয়ে আছি। আচ্ছা, মানে কি করছো? আমরা ইংলিশ অনার্স আর বাংলা অনার্স। ওয়াও গ্রেট। আচ্ছা, এখন আমরা মোবাইল খুললেই দেখি সবাই ইউটিউবার, সবাই ব্লগার, সবাই কিছু না কিছু একটা করছে। এবার দেখো আমাদের তো কিছু ভালো দিক থাকে, কিছু খারাপ দিক থাকে, খারাপটাই বেশি দেখি আমরা। কিন্তু এই যেটা খারাপ দেখছি সেটা নিয়ে তোমরা কি বলবে? তোমাদেরও তো চোখে পড়ে। হ্যাঁ একদমই, ওর সাথে আমি ডিসকাস করি এই নিয়ে যে অনেকেই আছে বা খারাপ জিনিস দেখিয়ে ভিউজের জন্য সেটার জন্য ক্রিঞ্জ ভিডিও বানায়। তো আমার তাদেরকে একটাই মানে আমি প্রথম কথা তাদেরকে ইউটিউবার বলে মনে করি না। তারা জাস্ট কি বলবো মানে কিছুই খুলে নিলাম, অ্যাট দি এন্ড অফ দ্য ডে ব্যাংকে টাকা ঢুকে এলো, দ্যাট হোয়াট ম্যাটার তাদের কাছে। তো আমি তাদেরকে ক্রিয়েটার ইউটিউবার কিছুই বলি না, তারা জাস্ট টাকা কামানোর ওটা তাদের একটা বিজনেস। তো আমি তাদেরকে ইউটিউবার হিসেবে দেখবো না। তো আই থিঙ্ক এই জিনিস খুব ভরে চলেছে এবং যার কারণে আর তারা যে ভাবে যে বড় ইউটিউবার ফলোয়ার্স হয়ে গেছে তার মানেই তারা একেবারেই না। তুমি ক্রিঞ্জ ভিডিও করছো সেটা সমাজে একটা বাজে ইম্প্যাক্ট ফেলছে। বিকজ আমাদের দেখো এখন বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাইদের হাতে ফোন। তো আমার নিজের ভাগনা ভাগ্নিদেরও
হাতে ফোন, তারাও খেতে বসে রিল স্ক্রোল করতে করতে খায়, নলে তাদের মুখে ভাত। এটা হ্যাবিটস হয়ে গেছে এখন সবার, তো তারাও আমার রিল দেখে নল, তো তাদের যখন ফিডে ওইসব আসবে রিল, তো তারা কি তাদের ওপর কি ইম্প্যাক্ট হবে, তাই জন্য আমি মনে করি যে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার যারা এই প্ল্যাটফর্মে কাজ করছি, তাদের একটা হিউজ রেসপন্সিবিলিটি আছে যে আমাদের ভিডিও মানুষ দেখছে, তো আমাদের অ্যাটলিস্ট কিছু মেনটেন করে ভিডিও বানানো উচিত। আচ্ছা, যেটা বলছিলাম যে আজকাল একটা জিনিস খুব দেখা যায় যে লোকে শর্টস করছে, এবার শর্টস করা এবং তার মধ্যে একটু অভিনয় থাকে, এবং কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে অভিনয়টা কতটা গুরুত্বপূর্ণ? কন্টেন্ট ক্রিয়েশন অনেকটা গুরুত্বপূর্ণ, এই কারণে বলছি বিকজ দেখো আমরা যেটা ডেইলি লাইফের যে জিনিসপত্র হয় আমরা সেটাকেই মানুষকে এত ইনোভেটিভ ওয়েতে প্রেজেন্ট করি, যেটা মনে হয় যে এটা আমার সাথেও হয়েছে কিন্তু এটা খুব ফানি, যেন এটা আমার সাথেও হয় বাট তাও খুব ফানি। বাট এই ফানি জিনিসটা আনতে গেলে তোমাকে অ্যাটলিস্ট সাম সর্ট অফ অ্যাক্টিং তোমাকে ভিডিওর মধ্যে রাখতে হবে, যাতে অ্যাটলিস্ট মানুষ রিলেট করতে পারে যে হ্যাঁ এটা তো আমি নিজে এই ভিডিওটা। অভিনয়টা ঠিক না হলে রিলেট করতে পারবে না মানুষ, কানেক্ট হতে পারবে না, আর কানেক্ট হওয়ানো খুব দরকার। ভিডিওতে না কানেক্ট করতে হবে ক্যারেক্টারের সাথে। তো আমরা যখন ক্যারেক্টার কোনো প্লে করি, কাকিমাদের ক্যারেক্টার, আমরা তখন মনেই করি না যে আমরা স্বর্ণদীপ বা জয়দীপ্ত হিসেবে আছি বা আমাদের কি লাইফ আছে, আমরা তখন ভিডিওতে শুধুমাত্রই কাকিমা ক্যারেক্টার, কাকিমাতেই ঢুকতে স্ট্রং হতে হবে। তো সেই ক্ষেত্রে অ্যাক্টিং খুবই দরকার। আমি লাস্ট একটা তোমাদের ভিডিও দেখেছিলাম, সেখানে তুমি কিছু একটা খুনের প্ল্যান করছিলে। আচ্ছা, এইটা তো একটা মেসেজ তুমি দিচ্ছ, এই যে একটা ভয়ানক একটা জিনিস, এটা হাসির মাধ্যমে দর্শককে তুলে ধরা, এটা কিভাবে সেট করো মাইন্ডে? দেখো আমাদের কন্টেন্ট ক্রিয়েটিং লাইনে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার্সরা আছি তাদের তো একটা হিউজ ফ্যান ফলোয়ার্স রয়েছে। তো আমাদের সমাজে যা যা চলছে, খারাপ দিক ভালো দিক, আমরা যেমন ভালো দিকগুলোকে ফানি ওয়েতে প্রেজেন্ট করি, সেগুলো মানুষ অ্যাকসেপ্ট করে। সেক্ষেত্রে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে খারাপ জিনিসগুলোকে মানুষের কাছে পৌঁছানো। এখন আশেপাশে যা চলছে সেই জিনিসপত্রগুলোকে আমাদের কথা বলা, আওয়াজ তোলাটা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে খুব দায়িত্বের মধ্যে পড়ে। তো সেই জন্য আমরা সেগুলোকেই চেষ্টা করি যে আশেপাশে জিনিসপত্রগুলোকে যাতে ফানি হোক বা শিক্ষণীয় ভিডিও হোক, যে কোনো ক্ষেত্রেই হোক তুলে ধরতে যাতে মানুষকে কিছু শেখাতে পারি। কন্টেন্টের মধ্যে একটু ভ্যারিয়েশন আনানোর চেষ্টা করি, কারণ একই রকম দেখতে দেখতে না দর্শক মাঝে মাঝে বোর হয়ে। তো কিছু ট্যাবুস থাকে সমাজে, যেগুলো মানুষ খুব একটা সচরাচর বলতে চায় না, তো সেই জিনিসপত্রগুলোকে নিয়ে আমরা কথা বলি মাঝে মাঝে কন্টেন্টের মধ্যে, সেগুলো দরকার পড়ে। একদম। আচ্ছা, আমি প্রায় তোমাদের কন্টেন্টের মধ্যে দেখতে পাই যে তোমরা কাকিমাকে ভীষণভাবে এমনভাবে করো, মানে যদি আমরা এটা সিরিয়াল বা কোনো কিছুতে দেখি ভীষণ ইরিটেট লাগে, বাট তোমাদের এখানে খুব মজাদার লাগে। তো এই যে কাকিমাদের চরিত্রগুলো আমরা যদি দেখি, যে মানে ওয়ান কাইন্ড অফ সিসিটিভি ক্যামেরা বলা হয় অনেককে, যে পাড়ার কাকিমাগুলো নজর রাখছে, এই করছে সেই করছে, এই যে অভিনয়ের মাধ্যমে একটা চরিত্রকে এভাবে ফোটানো, হ্যাঁ, কখনো এরকম কমেন্টস আসে কেন কাকিমাদের এরকমভাবে এক্সপোজ করছো? ভেরি গ্ল্যাড কি কাকিমার ইনস্টাগ্রামে মনে হয় নেই, হয়তো খুব আজীভাবে ট্রোল হতাম। কিন্তু না, হ্যাঁ আমাদের কাকিমার সাজাটা নিয়ে খুব একটা ট্রোল না হলেও আমাদের মেয়ের সাজাটা নিয়ে খুব ট্রোল হতে হয়। ইভেন আজও 1 বছরের ওপর হয়ে গেছে ভিডিও করছে, 1 বছর ওপর না, মানে 1 বছর অলমোস্ট হয়েছে ভিডিও করছি। তো সেক্ষেত্রে ভিডিও কমেন্ট বক্সটা খুব ট্রোলে ভরে যায় এমন বলবো না, একটা টাচ উড আমাদের খুব বেশি ট্রোল হতে হয় না, বাট যতটুকু হয় শুধুই মাত্র ওই মেয়ে সাজছে কেন, একটা ছেলে বলি। আর যদি আমি মেয়ে হতাম, আর আমি যদি আজকে কোনো ধরো বাবার ক্যারেক্টার প্লে করছি গোপ টোপ লাগিয়ে, তাহলে আমাকে কমেন্টে কেউ বলবে না একটা মানুষ এসে যে তুমি মেয়ে হয়ে কেন ছেলে ক্যারেক্টার প্লে করছো, সেটা ছেলে মেয়ে এসে যে করলে কিন্তু সমাজের ধারণা। হ্যাঁ, বিকজ সমাজে না ছেলেদেরকে এমন একটা বাউন্ডারি, মেয়েদেরকে করা হয়েছে যে বাউন্ডারির মধ্যে মেয়েদেরকে এরকম জায়গায় এই সব জিনিসপত্র রাখতে হবে, বাট আমার মনে হয় ছেলেদের মধ্যেও সে ব্যাপারটা করে দিয়েছে যে ছেলেদেরকে হলেই তাদেরকে একটা সেট অফ বাউন্ডারির মধ্যে থাকতে হবে, যাতে তারা শুধুই মাত্র ক্রিকেট ফুটবলের দিকে যেতে পারবে, বা তাদেরকে সেই প্রপার ম্যাসকুলিনিটিটা আনতে হবে। শুরু করি তখনও অনেকে এসে বলেছে যে মেয়ে সেজে ভিডিও করলে কি হবে, মানে কিছু করতে পারবি। এক্স্যাক্টলি, মানে আমি সেটাই, মানে এখনো শুনতে হয় যে মেয়ে সেজে ভিডিও করে কি হচ্ছে, মানে ইউটিউবার হতে গেলে ঠিক আছে প্রপারলি ছেলে ইউটিউবার, হয়তো তো ছেলে ইউটিউবার, হ্যাঁ এগুলো বলেই ছেলে ইউটিউবারই, একদম কি করবো সেখানে। একদম। আচ্ছা, ট্রোলিং নিয়ে তুমি বলছিলে, এই যে ট্রোল ব্যাপারটা, এটা ইউটিউবারদের কতটা ফায়দা হয়? ফায়দা দেখো, ইউটিউবারদের ফায়দা একটাই হয়, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট বেড়ে যায়। মানে আপনারা যত ট্রোল করেন, কমেন্ট বক্সে ভরিয়ে দেন,
তাদের এঙ্গেজমেন্ট বাড়তে থাকে আর এঙ্গেজমেন্ট বাড়তে বাড়তে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আমাকে বলি আর সত্যি কথা বলতে অনেক ট্রোল দেখি কমেন্টসে আসি, সেগুলো নিয়ে কষ্ট হয় না? হ্যাঁ, তো বলি যে ব্যাংকে টাকা ঢুকলে কেন কষ্ট? না আসলে সে কত তার সময় নষ্ট করে, মূল্যবান সময় নষ্ট করে সে এসে কমেন্ট করে, হ্যাঁ, হ্যাঁ, এটা আমাদের কাছে অনেক মানে কি বলবো পাও না এটা আমাদের। একদম একদম। ট্রোলারদের তোমরা হেট করো না, লাভ? না না না, আমাদের কোনো হেট নেই। আচ্ছা, মানে প্রায় দেখতে পাই যদি আমরা একটু ওয়েস্ট বেঙ্গলের কন্টেন্ট ক্রিয়েটার দেখি, ওরা একজনের পিছনে আরেকজন লেগে থাকে। উনি ও কন্টেন্ট করলো, এবার ওর কন্টেন্টে বেশি বেশি ভাইরাল হয়ে গেল, এবার আমিও ওর পেছনে যাই। এই জিনিসটা তোমরা কি করে নাও, মানে এনজয় করো কি করে? দেখো, এখন আগে যেই সময়তে সেই সময়তে যখন আমরাও ছিলাম না ইউটিউবে, তখন তো অনেক কম ইউটিউবার, এখন তো ঘরে ঘরে সবাই ইউটিউবার হয়ে যাচ্ছে, তো আমরাও হয়ে গেছি। তো এই কম্পিটিশন যত বাড়ছে আমাদের খুব লস হচ্ছে, বিশ্বাস করুন, কারণ কম্পিটিশন খুব বেড়ে যাচ্ছে। আমরা একটু কম বলে বেশি ভালো চিন্তামো না, এখন অনেক কম্পিটিশন বেড়েছে, তো সেক্ষেত্রে আই থিঙ্ক একটু সমস্যা হচ্ছে। বাট হ্যাঁ, আমি মানে যদি ট্যালেন্ট থাকে তাহলে অবভিয়াসলি সেটা শোকেস করা উচিত। আই থিঙ্ক যদি সত্যি তোমার ট্যালেন্ট থাকে তাহলে অবশ্যই সেটাকেই কাজে লাগাও, আর নোংরা কিছু নিয়ে এসে ট্যালেন্ট থাকলে অবশ্যই কাজে লাগাও, এক্ষুনি ফোন তোলো আর এক্ষুনি ভিডিও শুরু করো। একদম। আচ্ছা, এই যে কন্টেন্ট ক্রিয়েটার বা একজন ইউটিউবার, তার কেরিয়ার আজকের ডেটে তোমাদের কি মনে হয়, এ নিয়ে এগোনো যায়? খুব এগোনো যায়। তো এটা একটু ডিটেলসে যদি বল। কি বলছো, কন্টেন্ট ক্রিয়েটার বিলিয়নিয়ার হয়ে যাবে কদিন পর আমার মনে হয়। এত আমি সত্যি কথা বলছি, কন্টেন্ট ক্রিয়েটার দেখো ইউটিউব ফেসবুক কত দিচ্ছে সেটা নয় নাই গেলাম, ঠিক আছে, তো আমাদের ইনকামের উপর কথা চলে আসে, সেটার উপর নাই গেলাম। কিন্তু অ্যাকচুয়ালিতে ব্র্যান্ড কোলাব আমরা খুব একটা করিনি, মানে আমরা করি, টুকটাক করি, বাট ব্র্যান্ডস অ্যাকচুয়ালি যে প্রপার ব্র্যান্ডস, মানে বেশি হাই লেভেলের যেসব ব্র্যান্ডস, তারা কিন্তু প্রপার ভালো মতন ইনকাম দেয় একটা রিলের জন্য। জাস্ট একটা রিলের জন্য আমি বলছি, শোনো, জাস্ট একটা রিলের জন্য তারা খুবই ভালো টাকা দেয়, মানে অ্যাটলিস্ট আমি সেটা দেখেছি। তো সেই একটা রিলের জন্য, তাহলে তুমি ভাবো একটা রিলের জন্য যদি সে এত পরিমাণ টাকা পায়, তাহলে সে যদি ওরকম রিল মাসে 4টেও যদি করে নেয়, তাহলে তো সে ব্র্যান্ড থেকে অর্ধেক টাকা পেয়ে যায়, তাহলে সেটা নিয়ে এগোতেই পারে। অবভিয়াস, বা 9 to 5 জব করলে, ইউটিউব করলে ভবিষ্যৎ নেই, কদিন পরে তো ইউটিউব যদি বন্ধ হয়ে যায়, এরকম কথা বলে, বাট বন্ধ যাতে না বন্ধ যাতে না একদম। বাট এটা নিয়ে না, এটাও সত্যি এগোনো যায়। না, এখন দেখো আমি পড়াশুনো করছি, আমরা মানে নর্মালি যেইভাবে আমরা যাই, হ্যাঁ, সেখান থেকে বাবার মারা একটা চয়েস দিল, তোর এই হতে হবে, এ হতে হবে, কিন্তু তার এই দিকে যাওয়ার ইচ্ছে নেই। এখন সবাই যেহেতু এই দিকে যাচ্ছে, ঢেউটা এই দিকে যাচ্ছে, তো আমি এই দিকেই যাই। এবার তোমরা মানে কোনো কিছু থেকে, মানে আমি যদি আজকে ইউটিউবার হই, আমার কতটা জানা উচিত, এই দিকে আমার কতটা নলেজ থাকা প্রয়োজন। সবাই বলে সবাই তো আর ইউটিউবার হতে পারে না, বা সবাই সাকসেসও পায় না, সব কাজে সবাই সাকসেস পায় না, এইটাকে তুমি কিভাবে? দেখো, যে কোনো ফিল্ডে, আমার মনে হয় যে কোনো ফিল্ডেই আমি যাই, ওয়েদার ইটস ইউটিউব আর ক্রিকেট, ফুটবল আর এনিথিং, ডান্স, সিঙ্গিং, যে কোনো ফিল্ডে আমি যাই, আমাকে সেই ফিল্ডের প্রপার নলেজটা নিয়েই সেই ফিল্ডে এগোনো উচিত। এটা অবভিয়াসলি মারা তো অবভিয়াসলি ইনপুট করবে যে ঠিক আছে তুমি এটা করো। আমার বাবা আদৌ প্রপারলি জানে না যে আমি ইউটিউব করি, আর মানে কি বলছে দেখেন না, এটা দেখে না, ইভেন আমার বাবা মা হ্যাঁ ঠিক আছে মানে আমার মা বেসিক্যালি হ্যাঁ করছো, বাট পড়াশোনা ছাড়বো না, এই দিকটা ছাড়লো, এটা তো এখনো প্রপারলি সেই জিনিসটা হয়নি। বাট আমি স্টিল বলবো যে ইউটিউবে যদি আসতে চাও, তাহলে অবভিয়াসলি সেই জিনিসটার উপর আগে তোমাকে ধৈর্য রাখতে হবে, বিকজ পেশেন্স। তুমি কি ইউটিউবার হতে চাও? ইউটিউবার মানে তুমি তোমার পডকাস্ট, সেটার উপর তোমাকে খুব মানে ক্যাটাগরি, আর সেই ক্যাটাগরির উপর তোমাকে এনাফ কনফিডেন্ট হতে হবে যে না, আমি ক্যাটাগরি, যেমন আমি যদি আজকে মেকআপ নিয়ে করতাম, বা আমি যদি আজকে পডকাস্ট করতাম, তোমার জায়গায় যদি আমি হতাম, আমি পারতাম না, ঠিক আছে, হয়তো না, আমি সত্যি পারতাম, আমি মানুষকে কোয়েশ্চেন করতে না, আমি পারতাম না, কারণ আমার জনরাটাই হচ্ছে এতে যে কনফিডেন্ট, সেটা নিয়ে কাজ করা উচিত, আর সেটার মধ্যে না ইউনিকনেস আনা উচিত আমার মতো। তো আমার মনে হয় প্রপার নলেজ নিয়ে এখানে আসা উচিত, বিকজ এটাও একটা ফুল টাইম ক্যারিয়ার। তো আই থিঙ্ক এখানেও খুব নলেজ দরকার, এবং খুব এনাফ কনফিডেন্ট নিজের ওপর না হলে আই থিঙ্ক এখানে টেকা যায় না, বিকজ এখানে বিশ্বাস করো কোনো ইউটিউবার, কোনো কন্টেন্ট ক্রিয়েটার একটা ইঞ্চি জমিও ছেড়ে দেবে না কারোর জন্য, মানে কম্পিটিশন হাই প্রচুর। তো সেক্ষেত্রে একদমই মানে খুবই চাপ আছে, বাট এনাফ কনফিডেন্ট হলে তুমি ডেফিনেটলি সাকসেস পাবে, এবং খুব কম সময়। আচ্ছা, অনেকেই বলে যে এনারা তো ভিডিও করছে, এনারা তো মোবাইল নিয়ে সারাক্ষণ থাকে,
তো এই যে প্রপার একটা সময় দেওয়া, মানে কতটা সময় দিতে পারলে একজন সাকসেসফুল ইউটিউবার হওয়া যায়? সময় দিতে হবে। দেখো আমার মনে হয়, দেখো আমরা আগে খুব একটা মানে ইউটিউব ফিল্ডে আসার আগে আমরা খুব একটা মিট করতে পারতাম। ইভেন দো ও আমার মামার ছেলে, আমিও পিসির ছেলে, আমাদের কাজিন রিলেশন আছে, বাট তাও আমি ওর বাড়িতে খুব একটা যেতাম না, আমার বাড়িতে খুব একটা আসতো না, বিকজ আমরা ওই মাসে একবার কি 3 মাসে একবার এরকম হতো। বাট এখন ইউটিউবে আসার পর আমাদের মাসে মিনিমাম ওকে আমার বাড়িতে 1 সপ্তাহ, আর আমাকে ওর বাড়ি 1 সপ্তাহ থাকতেই হবে। মানে মাসে 15 days আমাদের একে অপর বাড়িতে থাকতে মানে হবে। ইউটিউবের স্বার্থে। সেটা ইউটিউবের সপ্তাহ যদি আমি বাড়ি থাকি, ওই এক সপ্তাহে সারা মাসের ভিডিওর জন্য আমাকে একদিনে 4টে ভিডিও শুট করতে হয়। এরকম পার ডে 3-4টে করে ভিডিও করতে। তো আই থিঙ্ক এই কাজটা দেখো আমাদেরকে নাচের টাইম দিতে হয়, আমাদেরকে পড়াশোনাতে টাইম দিতে হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় ইউটিউবে এমন একটা জিনিস যেখানে টাইম দিতে হবে না, তো এগোবে না, আর কনসিস্টেন্সি বজায় যদি রাখতে কেউ হবে। ভেবে থাকে, মানে যারা শুরু করবে ভাবছে, তারা যদি ভাবে আজ 1 মাস, মানে আজ একটা ভিডিও ছাড়লাম, ফের আমি 9 মাস পর একটা ভিডিও ছাড়লাম, তাহলে হ্যাঁ, প্রত্যেকের লাইফে এমন একটা ইউটিউব চ্যানেল আছে যেটা কোনোদিন আজ পর্যন্ত এগোয়নি। মানে সে হয়তো একটা মানে আমি বলছি, বিশ্বাস করো আমার পরিবারে অনেক দাদা দিদিরা ইউটিউব চ্যানেল খুলেছিল, তারা একটা ভিডিও দিয়েছিল, সেই ইউটিউব ভিডিওটা দেওয়ার পর তাদেরকে আর ওই ইউটিউবে নামও নিশানও পাওয়া যায়নি। মানে যখন বলি যে কি ভিডিও ছাড়, না ও ঠিক আছে, মানে এটা কেন বিকজ তারা কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারছে না। আমি ধরো একটা ভিডিও চাইলাম, ঠিক আছে, তারপর আমি একটা ভিডিও চাইলাম, আচ্ছা ঠিক আছে, ভিউজ এলো না, 100 ভিউজ এলো, তাহলে আর পরে ভিডিওটা ছেড়ে মানে ডিসঅ্যাপয়েন্টেড ছেড়ে দিলে। আমরা 3 বছর ভিডিও করেছিলাম নাচে, 3 বছর পর আমাদের সাবস্ক্রাইবার হয়েছিল 250। মানে আমাদের ফেসবুকে ভিউজ আসতো 100। মানে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। না ঠিক, আমি তো বলেই রেখেছিলাম যে মানুষকে আমার ভিডিও খেতেই হবে, না খেলে আগে চলবে না, আমি আসবো, আমাকে এখানে আনতেই হবে। তো একদম এরকম একদম। আচ্ছা, এই যে তোমরা আজকে যার জন্য ত্রিপুরাতে এসছো, মনের হদিশ, এই ভিডিওটা হয়তো অনেক পরে যাবে, হ্যাঁ, তো এই যে মনের হদিশে তোমরা এলে বা অনুষ্ঠানটা সম্বন্ধে তোমরা নিশ্চয়ই জানো, তো ফ্যাশন নিয়ে তোমাদের কিছু বলবো, কারণ তোমাদের কন্টেন্ট আমি দেখি এবং আমি জানি তোমরা ভীষণ ওইটা নিয়ে ভীষণ 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 প্যাশনেট। এবং এই যে সাজ, অনেকেই বলে ছেলেরা কেন সাজবে, সাজ কথাটাই মেয়েদের উপরে যায়, তোমার কি ধারণা? আমি বলি, আমি তখন থেকে বলে যাচ্ছি না, ফ্যাশন আমার মনে হয় যে এই যেটা তুমি বলে যে সাজ জিনিসটা মিলে, আমাদের একটা রিসেন্টলি ভিডিও পোস্ট হয়েছিল, রিসেন্টলি বলবো অনেকদিন আগে ভিডিও পোস্ট হয়েছিল, সেখানে আমরা প্রপার ছেলে হিসাবে কুর্তা ফুর্তা পরেছিলাম, বাট দেন আমাদের হার ছিল গলায়, অ্যান্ড নাকে নথ বলো না ওটা তোমরা, যেটা ওটা পরেছিলাম, রয়্যাল টাইপ একটা রয়্যাল লুক দিয়েছেন। তো সেখানে মানুষের কমেন্ট এসেছিল, ছেলে হয়ে কি করে তুমি গয়না পরলে। এখনো আজ আমি যখন মেকআপ করি, অনেকে মানে ছেলে হিসাবেও, ঠিক আছে, মেকআপ যখন করি, যেমন আমি এখন ইভেন্টে যাবো একটু পরে, আমাকে মেকআপ করতেই হবে, ঠিক আছে, তো ছেলেরা মেকআপ কেন করছে, ছেলেদেরকে মুখ ধুয়ে চলে যাও, এটাই ছেলে হয়ে কেন মুখ ধুয়ে চলে যাবো, এই কি আমি মেকআপ করতে পারি? মেকআপ মানে এই যে না, মানে যে চুল ভর্তি লাল আইশ্যাডো বা লাল লিপস্টিক, এটা না, মেকআপ মানেও একটা নিজের লুকটাকে ইনহ্যান্স করা। তো মানে আমার আউটফিট আমার মতো করে হবে। হ্যাঁ, আমি সাজ পোশাকও যেটা পরি সেটাও বলে দেয় যে আচ্ছা ছেলেরা এরকম টাইপের কেন পরে এসছিস বা এরকম, হ্যাঁ বলে। আমার হেয়ার নিয়ে বলা হয় যে ছেলেরা চুল কিসের বড়। হ্যাঁ, তো এই যে ছেলেরা মেয়েদেরকে নিয়ে হয়, আই আন্ডারস্ট্যান্ড, যে এবার ছেলেদেরকে লিঙ্গ বিভাজন করা অনেক, এটা এই আই থিঙ্ক এই জিনিসটা কবে বলতে হবে জানি না, 2024-এ এসেও মানুষের মেকআপ, হেয়ার, গয়না নিয়ে এত সমস্যা যে সেটা মেয়ে এটা ছেলে, ছেলেদেরকে সুন্দর বলা যাবে না, সুন্দরটা শুধু মেয়েদের জন্যই আছে, একদম। হ্যাঁ, ছেলেরা মেয়েরা একটা সুন্দর ওয়ার্ডটাকেও মানুষ এখন যথেষ্ট সুন্দর। পিঙ্ক কালার, একটা ছেলের যদি পিঙ্ক কালার পছন্দ হয়, ছেলে ওই পিঙ্ক কালার কেন, ছেলে ওই ব্ল্যাক কালার, হোয়াইট কালার, এইগুলো হয়। আচ্ছা, যেটা মানে একদম আমার জানতে ইচ্ছে করছে যে অভিনয় তোমরা করো, কখনো তোমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ডাক আসেনি? কোনো ডাক আসেনি, বাট চাইবো যেন ডাক আসে, ডিরেক্টররা দেখছে কি আমি জানি, ডাকলে অবশ্যই ফোন করো। একদম একদম। কি ধরনের চরিত্র তোমাদের ড্রিম? আমার যেটা মনে হবে যে হ্যাঁ এই চরিত্রটা আমাকে, দেখো চরিত্রটার উপর না খুব ইম্পর্টেন্স থাকতে হবে, মানে আমি চরিত্রটার উপর খুব ইম্পর্টেন্স থাকতে হবে। আমি 15 মিনিটের জন্যও যদি আসি সিনেমাতে, আমার কোনো অসুবিধা নেই, 15 মিনিটের জন্য আমি কাজ করবো, কিন্তু 15 মিনিটের জন্য একটা প্রেজেন্স দেখা দরকার যে না এই ক্যারেক্টারটা আছে। তো এরকম একটা খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার যদি হয় তাহলে ডেফিনেটলি। আচ্ছা,
এবার অনেস্ট কাকিমা নিয়ে অনেস্টলি কিছু মানে ঘটনা তোমাদের সঙ্গে হয়েছে, এরকম কিছু আছে? মানে তোমাদের ইউটিউবের যখন কন্টেন্ট হচ্ছে, বাইরে বেরোচ্ছে, এরকম কোনো ঘটনা হয়েছে তোমার, ইনসিডেন্ট যা তোমাদের সঙ্গে হয়েছে, একটু অবাক হয়েছো, এরকম কোনো ঘটনা আছে? অবাক হওয়ার, দেখো আমরা খুব একটা ছাদে শুট করি, তো বাইরে খুব একটা শুট করা হয় না। তোমরা গেছো বাইরে, তোমাদের সঙ্গে এরকম ফ্যানরা এরকম ঘটনা হয়েছে দেখে? হ্যাঁ ডেফিনেটলি ফ্যানের, দেখো আমাদের তো এখন খুব মানে টাচউড, এটা আই থিঙ্ক এখন অনেক একটু বাড়ছে, ছোট 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 ফলোয়ার্স। তো এখন যখন রাস্তায় বেরোচ্ছে অবভিয়াসলি চিনতে পারছে। বাট আমি এই ডিউরিং একটা জিনিস যেটা বুঝতে পেরেছি, মানে এই যে সেলফি তোলার যে ব্যাপারটা, ঠিক আছে, আমি খুব একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি, আমি বলবো আমি কিন্তু দুজনে বল। না মানে আই থিঙ্ক ও একবার মেয়ে সেজেছিল, আর আমরা স্টেশনে শুট করছিলাম, বাগবাজার স্টেশনে। ওটা তুই বল। তো বাগবাজার স্টেশনে আমি একটা মেয়ে এসেছে, ও ছেলে এসেছিল, মেয়ে এসেছে শ্যুট করছিলাম। তো একজন এলেন, এসে দেখছি আমার ছবি তুলছেন। ঠিক আছে, ছবি তুলতেই পারেন, বাট ছবি তোলার পর বলছেন যে আমি আপনাকে নিয়ে লিখবো। লিখবেন মানে বুঝলাম না ব্যাপারটা। না, আমার ছেলে দেখে আমি আপনাকে নিয়ে গল্প লিখ। আমি একটু অবাক হয়েছে, কারণ মানে হঠাৎ করে এলেন গল্প লিখবেন, মানে আমাকে কি ভাবলেন উনি? না উনি তোকে বলেছিলেন না ছেলের বৌমা করবি সামথিং, এটা না এটা বলেছিল, মানে এটা স্কিপ করে যাচ্ছে। ছেলেকে দেখাবো তো। হ্যাঁ, ও বলছে না লজ্জা, ও বলেছিল, আমি ভুলে গেছি, অনেক কথাই বলেছে। হ্যাঁ ও বলেছিলেন। এটা একটা দারুণ কমপ্লিমেন্ট, আমাকে নিয়ে গল্পও লিখবেন। মানে যেই চরিত্রটা করছো লোকে সেটা সিরিয়াসলি নিচ্ছে এবং সেটা দেখে স্বপ্নও দেখছেন। আমি তো খুব বলেছি। আগে আমরা সিনেমাতে ফ্যান ফলোইং শুনতাম, সিনেমায় ভক্ত শুনতাম, এখন তো ইউটিউবারদেরও ভক্ত হচ্ছে। এটা কি কোথাও মনে হয় যে সিনেমা সেলিব্রিটি এবং ইউটিউবার সেলিব্রিটির সাথে একটা কম্পিটিশন? দেখো কম্পিটিশন না, সব ক্ষেত্রেই ফ্যান ফলোয়ার্সরা থাকলে তারা ছবি টবি তোলে, কিন্তু আমার মনে হয় সিনেমা আর্টিস্টদেরকে খুব সহজে কাছে পাওয়া যায় না, বাট ইউটিউবার্সদেরকে না খুব সহজে মানুষ দেখে। আমাকে তো মানুষ ট্রামে, বাসে, ট্রেনে সবসময় দেখতে পায়। হ্যাঁ, বা আমাকে রাস্তা, আমার আর্ধেক সেলফি যদি কেউ স্টোরি দেয় আমাকে রাস্তাতেই দেখতে পাবে, আমাদের দুজনকে। তো আমরা রাস্তাতেই বেরিয়ে পড়ি, তো কাছে পাওয়া যায় খুব সহজে। সিনেমা আর্টিস্টদেরকে খুব একটা কাছে পাওয়া যায় না, বিকজ তারা আসে না খুব একটা সামনে। আই থিঙ্ক এটা খুব সুবিধা মানুষের, যে ইউটিউবারদের সাথে যেমন কানেক্ট করতে পারে একটা গ্রাউন্ড লেভেলে, সেরকম তাদের সাথে দেখা করারও তাদের খুব তাড়াতাড়ি সুযোগ হয়ে ওঠে, সেটা সিনেমা আর্টিস্টদের সাথে হয় না। তো সেক্ষেত্রে ইউটিউবার্সদের সাথে মিট করা একটু বেশি ইজি আই থিঙ্ক সিনেমা আর্টিস্টদের থেকে। একদম একদম। আচ্ছা, এখন অনেক সিনেমা আর্টিস্টও ব্লগ করে, সেই ক্ষেত্রে এটা অনেকটা ইজি হয়ে যায় মানুষের কমেন্ট করতে, মানে যে কিছু একটা কমেন্ট করে দেয় ওদের, এবং কমেন্ট ওরা করেও, সেটা তোমরা দেখো? মানে আমি সিনেমা আর্টিস্টদের জানি না, কিন্তু সিরিয়াল আর্টিস্টরা তো খুব ব্লগ করছে আমি দেখছি, তো সিরিয়াল করছেন, ব্লগ করছেন, চেনা ফেস খুব ব্লগ করছে। তো আই থিঙ্ক তাদের খুব সুবিধা হয়, মানে এটা আমি নেপোটিজম বলবো না, বাট তাদের অ্যাকচুয়ালি খুব সুবিধা, বিকজ তারা অলরেডি চেনাবো। আজকে তুমি বাড়িতে সিরিয়াল দেখছো, ঠিক আছে, তুমি একটা মানুষকে দেখছো সিরিয়ালে প্রতিদিন প্রতি রাত, ঠিক আছে, দেখেই যাচ্ছ। তো সেই যদি ফোনের স্ক্রিনে আসে, তাহলে তার অবভিয়াসলি একটা ফ্যান বেস আছে অলরেডি, তাহলে সে যখনই ভিডিও দেবে, প্রথম ভিডিও, সে তখনই অলরেডি ভিউজ পেয়ে যাবে। তা আমাদের যেটা 3 বছর মাটি কামড়ে পড়ে থাকতে হয়েছে, বিকজ অবভিয়াসলি এত কন্টেন্ট ক্রিয়েটারদের মাঝখানে নিজের পরিচয় বানানো ইটস ভেরি ডিফিকাল্ট থিং। তো আমাদের সেইটা বানাতে সমস্যা হচ্ছে, যেহেতু সিরিয়াল আর্টিস্টদের সমস্যা, সিরিয়াল আর্টিস্টদের ওই একটা কেন 2-3টে চ্যানেল খুলে নিলেও সেটা তাদের খুব সহজে উঠে পড়ে ফ্যান ফলোয়ার্স। একদম শেষে আমরা বলবো যে এই যে মনের হদিশ এলেন, তোমাদের মনের হদিশকে খুঁজে পেয়েছো? না আপাতত পাইনি। হ্যাঁ, আমি ও আশা নিয়ে এসেছে আগরতলাতে, যদিও পায় না। এবার অনেস্ট কাকিমা আগরতলায় এলো, এই যে তোমাদের নামটা অনেস্ট কাকিমা, এটা কি প্রাউড ফিল করছো? নিশ্চয়ই খুব আই থিঙ্ক এটা আমাদের প্রথম ইভেন্ট, যেটা আমরা রাজ্যের বাইরে এসে লাইভ ইভেন্ট আমরা অ্যাটেন্ড করছি, যেটা আমরা আমাদের নিজেদের শহরেও করিনি। এটা প্রথম লাইভ ইভেন্ট শহরের বাইরে। আমরা খুবই এক্সাইটেড আর খুব খুশি, বলছিলাম ওকে যে মানে ভগবান হয়তো আছে বলে হয়তো এটা হচ্ছে। হ্যাঁ, একদম ভালো কাজ করেছো বলে আজকে এই জায়গায়। আচ্ছা, এবং একদম শেষে টক উইথ ঋতু পডকাস্ট নিয়ে কিছু বলো। আমি এলাম এখানে, আর আমি আমরা অ্যাকচুয়ালি যে ভাবতে পারিনি যে পডকাস্টটা এত আড্ডার মতন হবে। আমরা খুব টেনশনে ছিলাম যে কি বলবো, কিছু প্রিপেয়ার করে আসিনি আমরা, কোনো কোয়েশ্চেনের
কিছু অ্যান্সার আমি আমরা আমার মনে হয় না যে একটা ইন্টারভিউর মতো কোয়ান্টা টাইপের দিই একদম একদম না, খুব ভালো লেগেছে। অ্যান্ড অবভিয়াসলি তোমরা যারা যারা সাবস্ক্রাইব করো তারা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড প্লিজ সাপোর্ট করো। অ্যান্ড খুব ভালো কাজ করছো একদম ভালো একদম একদম। তো আমরা আবারও নতুন একটা এপিসোড নিয়ে আমো, ততক্ষণে দিকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করতে কিন্তু একদম ভুলবেন না এবং শেয়ার করতে।